নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীদের আমি স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাসের এই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রকৃতি ও প্রত্যয়। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। এই প্রকৃতি এবং প্রত্যয় এই বিষয়টি কিন্তু মোটেও আমাদের কাছে নতুন নয়। তারপরও এর নাম নিয়েই অনেক সময় শিক্ষার্থীদের মাঝে জটিলতা সৃষ্টি হতে দেখা যায়। অনেকেই বলে থাকে যে আমি বা আমরা প্রত্যয় শিখছি অথবা শিখব, কিন্তু এই প্রত্যয় হচ্ছে এর একটি অংশ মাত্র। এর সম্যক বা সম্যক রূপ বোঝাতে গেলে অবশ্যই বলতে হবে আমি প্রকৃতি এবং প্রত্যয় শিখছি। এই বিষয়টি দুটি অংশে বিভক্ত, এক প্রকৃতি, অন্য অংশে আছে প্রত্যয়। তুমি যদি এই দুটি অংশ ভালো করে শিখো তখনই তুমি এই বিষয়টি সামগ্রিকভাবে শিখতে পারবে। যদিও এই বিষয়টি তোমাদের কাছে নতুন না, তার মানে তোমরা এই একাদশ দ্বাদশ শ্রেণী ছাড়াও এর আগে শ্রেণীগুলোতে এই ব্যাপারে পরিচিত হয়েছিলে। তারপরও অনেক শিক্ষার্থীদের কাছে এই প্রকৃতি ও প্রত্যয় বিষয়টি অত্যন্ত দুর্বোধ্য মনে হয়। তখন তোমরা এই নামের সাথে নাম মিলিয়ে প্রত্যয় নিয়ে বলো যে আমরা এটা শিখবো না, না শিখেই পরীক্ষায় অবতীর্ণ হয়ে যাব। কিন্তু আমি আজ তোমাদের একটু ভিন্ন সুরে তোমাদের সাথে কথা বলতে চাই। তোমরা এই ব্যাপারটিকে নিয়েই মনের সেই দুরূহ ভাব, ভয় ভীতি ঝেড়ে ফেলে তুমি যদি একটু প্রত্যয় নিয়েই ঠিক করো যে না আমি এই প্রকৃতি এবং প্রত্যয় ব্যাপারটা শিখবো, তার জন্য আমি একটু সময় দিব এবং এটা শিখেই ফেলবো, এতটুকু প্রত্যয়ই তোমাকে এই ব্যাপারটি শিখতে সহজ করে দিবে ব্যাপারটি। তার জন্য আমরা তোমাদের সাথে কিছু নতুন কৌশল আলোচনা করব। সেগুলো যদি তোমরা ঠিক মতো রপ্ত করতে পারো তাহলে এই প্রকৃতি এবং প্রত্যয় ব্যাপারটি তোমাদের কাছে আর সেই আগের মতো কঠিন, দুরূহ, দুর্বোধ্য মনে হবে না। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং তোমাদের এই প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে অহেতুক ভীতির অবসান ঘটাবে আজই। আমাদের আজকের ক্লাসে যা যা থাকছে, প্রকৃতি কাকে বলে, কত প্রকার, কি কি, তাদের সংজ্ঞা সহ উদাহরণ, প্রত্যয় কাকে বলে, কি কি, কত প্রকার, সংজ্ঞা সহ এবং উদাহরণ, এবং কিছু সহজ কৌশলে কিভাবে এই তোমাদের কাছে আপাতত কঠিন দৃশ্যমান বিষয়টিকে সহজ করা যায় সেরকম কিছু কৌশল আমরা আলোচনা করব আজ। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। প্রথমে আসা যাক প্রকৃতি। প্রকৃতি কাকে বলে? তোমরা চারপাশে যেই গাছপালা বৃক্ষরাজি দেখো, সবুজ অরণ্য দেখো, সেটা এক প্রকার প্রকৃতি। কিন্তু আজ আমরা আলোচনা করছি মূলত বাংলা ব্যাকরণের প্রকৃতি। চলো এবার জেনে নেই এই বাংলা ব্যাকরণে প্রকৃতি বলতে কি বোঝায় বা কাকে বলে। এর সঙ্গে আমরা বলতে পারি ক্রিয়া অথবা নাম শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। আমি আবার বলছি, ক্রিয়া অথবা নাম শব্দের মূল অংশকেই প্রকৃতি বলে। অর্থাৎ আমি আরো যদি সহজ করে বলি, কোন ক্রিয়ার বা কোন শব্দের মূল অংশ মানে যেই অংশকে আর ভাঙা যায় না সেই অংশকে বলে প্রকৃতি। এবার চলো আমরা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটি আরো সহজে বোধগম্য হবে। যেমন ঢাকাই একটি শব্দ, একে বিশ্লেষণ করলে আমরা পাই ঢাকা যোগ আই।
এই যে ঢাকাই থেকে ঢাকা শব্দটি পেলাম, এটাই হচ্ছে এই ঢাকাই শব্দের মূল। মানে ঢাকায় শাড়ি বলতে যা বোঝায় সেই ঢাকাই, তাহলে এই শব্দের মূল পেলাম কি? ঢাকা। তাহলে এই ঢাকাকে আর যেহেতু বিশ্লেষণ করা যাচ্ছে না বা ভাঙতে পারছি না, ভাঙলে এর অর্থ আর ঠিক থাকছে না, তার জন্য এই ঢাকাই হচ্ছে শব্দের মূল এবং প্রকৃতি। আবার খেয়াল করো উক্তি শব্দটির দিকে। উক্তি মানে তুমি কোনো কিছু বললে বা কেউ কোনো কিছু বলেছিল, এটাই উক্তি। একে বিশ্লেষণ করলে আমরা পাই বচ যুক্তি। এই যে বচ মানে কোনো কিছু বলা, বচন, এটাই হচ্ছে এই উক্তি শব্দের মূল অংশ, যাকে আমরা আর ভাঙতে পারি না, বা যদি ভাঙি তাহলে সেটা এর অর্থটাকে আর ঠিক রাখবে না। তার জন্য এই যে বচ, যেটা উক্তি শব্দের মূল, এই বচই হচ্ছে প্রকৃতি। আবার উক্ত, এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা পাবো বপ যোগ ত। উক্ত মানে কোনো কিছু রোপণ করা, বপন করা, তার জন্য একে ভাঙলে আমরা পেলাম বপ যুক্ত। এই যে বপ, এটাই হচ্ছে এই উক্ত শব্দের মূল, যাকে আর বিশ্লেষণ করা যায় না, তার জন্য এই বপই হচ্ছে প্রকৃতি। মুক্ত শব্দটি খেয়াল করো। মুক্ত এর মূল শব্দ হচ্ছে মুচ, তার জন্য এই মুচই হচ্ছে প্রকৃতি। দয়াবান শব্দটি খেয়াল করো। দয়াবান, তো দয়াবানকে বিশ্লেষণ করলে আমরা পাই দয়া যোগ বান। তাহলে এই দয়াই হচ্ছে দয়াবান শব্দের মূল অংশ, অর্থাৎ প্রকৃতি। আবার পরা শব্দটির দিকে আমরা খেয়াল করতে পারি। তাহলে পরা, পর যোগ আ, এই পরই হচ্ছে পরা শব্দটির মূল অংশ, অর্থাৎ প্রকৃতি। এই প্রকৃতিকে মূলত দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর এক হচ্ছে নাম প্রকৃতি। এবার আমরা জেনে নিব এই ক্রিয়া প্রকৃতি কাকে বলে বা নাম প্রকৃতি কাকে বলে। চলো প্রথমে জেনে নেই ক্রিয়া প্রকৃতি কাকে বলে। এর সঙ্গে আমরা সহজে বলতে পারি ক্রিয়ার মূল অংশকেই ক্রিয়া প্রকৃতি বলে। ক্রিয়া অর্থাৎ কোনো কাজ করা বোঝায় এমন শব্দের মূল যে অংশ, সেটাকেই ক্রিয়া প্রকৃতি বলে। ক্রিয়া প্রকৃতিকে তোমরা ধাতু বলতে পারো, কারণ ধাতু বলতেও ক্রিয়ার মূল অংশকেই বোঝায়। এবার চলো আমরা উক্তি শব্দটিকে বিশ্লেষণ করি। উক্তি একটি ক্রিয়ামূলক শব্দ। বিশ্লেষণ করলে আমরা পাই বচ যুক্তি। এই যে বচ মানে কথা বলা, বচন, এটি হচ্ছে এই উক্তি শব্দের মূল অংশ। যেহেতু এটি কাজ করা বুঝিয়েছে, তার মানে ক্রিয়া, এই ক্রিয়ার মূল অংশ, তার জন্য এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আবার পরা শব্দটির দিকে খেয়াল করি। এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই পর যোগ আ। তাহলে পর হচ্ছে এই পরা শব্দের মূল অংশ। এই পরকে আর বিশ্লেষণ করা যায় না, তার জন্য এই পর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবার আমরা জানবো নাম প্রকৃতি কাকে বলে। নাম শব্দের মূল অংশকেই নাম প্রকৃতি বলে, অর্থাৎ কোন ক্রিয়াবাচক শব্দ ব্যতীত অন্য যে সকল শব্দ আছে তার যে মূল অংশ, সেই মূল অংশকে আমরা বলছি নাম প্রকৃতি। যেমন ঢাকাই, ঢাকাকে ভাঙলে আমরা পাই বা বিশ্লেষণ করলে আমরা পাই ঢাকা যোগ আই। এই যে ঢাকা হচ্ছে ঢাকাই শব্দের মূল অংশ, যেহেতু এটা ক্রিয়া বোঝাচ্ছে না, মানে নাম শব্দ বোঝাচ্ছে, তার জন্য এই ঢাকা হয়ে যাচ্ছে নাম প্রকৃতি। আবার যেমন দয়াবান, এই দয়াবানের দয়া যোগ বান, একে বিশ্লেষণ করলে আমরা পেলাম এই যে দয়া, এটা দিয়ে যেহেতু কোনো কাজ করা বোঝাচ্ছে না, অর্থাৎ নাম শব্দের মূল এটি এই দয়া, তার জন্য এই দয়াকেও আমরা বলছি নাম প্রকৃতি। এইভাবে আমরা জানলাম প্রকৃতি কাকে বলে, কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা সেরে নিলাম। এবার আমরা আলোচনা করব প্রত্যয় কাকে বলে।
এর সঙ্গে আমরা এভাবে বলতে পারি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি প্রকৃতির পরে বসে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকেই বলে প্রত্যয়। সংজ্ঞাটি আবার খেয়াল করো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি প্রকৃতির পরে বসে নতুন শব্দ গঠন করে বা গঠন করতে সাহায্য করে তাকেই বলছে প্রত্যয়। যেমন ঢাকা একটি নাম প্রকৃতি, এরপরে বসলো আই, যে ঢাকার সাথে আই বসে আমরা একটা নতুন শব্দ পেলাম ঢাকাই, তার জন্য এই আই হচ্ছে প্রত্যয়। আবার খেয়াল করো, ভুজ যুক্তি, এই দুটা সম্মিলিত রূপ হিসেবে আমরা পেলাম ভক্তি। তার মানে এই যে ভুজ একটি ক্রিয়া প্রকৃতি, এর সাথে যেহেতু তি যুক্ত হয়ে, এই তি হচ্ছে প্রত্যয়, এই তি প্রত্যয়টা যুক্ত হয়ে যেহেতু নতুন একটি শব্দ পেলাম আমরা ভক্তি, তাই এই তি হচ্ছে প্রত্যয়। প্রত্যয় প্রধানত দুই প্রকার, এক হচ্ছে কৃৎ প্রত্যয় আর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার আমরা জেনে নিব কৃৎ প্রত্যয় কাকে বলে। এর সংজ্ঞা আমরা বলতে পারি, যে সকল প্রত্যয় ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। তার মানে যে সকল প্রত্যয়টা ধাতু বা ক্রিয়া মূলের পরে বসে নতুন শব্দ গঠন করবে তাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। যেমন বচ, এটা একটা ধাতু অথবা ক্রিয়া প্রকৃতি, এরপরে বসেছে তা, এটা যুক্ত হয়ে আমরা নতুন শব্দ পেলাম বক্তা, তার জন্য এই ক্রিয়া মূল বচ এরপরে যে প্রত্যয়টা বসেছে তা, এটাই হচ্ছে কৃৎ প্রত্যয়। আবার কর একটি ধাতু অথবা ক্রিয়ামূল, এর পরে বসেছে আ, এই দুটো যুক্ত হয়ে হয়েছে করা, মানে একটা নতুন শব্দ পেলাম, তার জন্য এই আ হচ্ছে কৃৎ প্রত্যয়। আবার খেয়াল করো, শ্রু মানে শ্রু হচ্ছে দেখা, এটা একটি ধাতু বা ক্রিয়ার মূল, এরপরে যুক্ত হয়েছে অন, দুটো সংযুক্ত বা সম্মিলিত ভাবে আমরা পেলাম শ্রবণ, নতুন শব্দ, তার জন্য এই অন হচ্ছে কৃৎ প্রত্যয়। পট একটি ধাতু অথবা ক্রিয়ার মূল, এর সাথে যুক্ত হয়েছে অক প্রত্যয় এবং নতুন শব্দ পেলাম পাঠক। যেহেতু ধাতুর পরে অক বসে একটি নতুন শব্দ গঠন করেছে তার জন্য অক হচ্ছে কৃৎ প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় পড়তে গেলে আরো একটি শব্দের সাথে আমাদের পরিচিত হতে হয়, সেটা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ কাকে বলে? কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলে কৃদন্ত পদ। যেমন ধরো আমরা পড়েছিলাম যেমন শ্রু যোগ অন, এই যে অন হচ্ছে কৃৎ প্রত্যয়, যেটা শ্রু ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ পেয়েছিলাম শ্রবণ, এই শ্রবণটাই হচ্ছে কৃদন্ত পদ, মানে এটা হচ্ছে যেহেতু কৃৎ প্রত্যয় সাধিত পদ। এরকম তেমনি বক্তা, করা, পাঠক, এই সবগুলি হচ্ছে কৃদন্ত পদের উদাহরণ। এবার আমরা জেনে নিব তদ্ধিত প্রত্যয় কাকে বলে। যে সকল প্রত্যয় নাম শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। আবার খেয়াল করো, আমরা কৃৎ প্রত্যয় পেয়েছিলাম ধাতু বা ক্রিয়ামূলের পরে বসে যে সকল প্রত্যয় নতুন শব্দ গঠন করে সেটা ছিল কৃৎ প্রত্যয়। এবার আমরা পাচ্ছি নাম শব্দের পরে বসে যে প্রত্যয় নতুন শব্দ গঠন করতে সাহায্য করবে তাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। যেমন শ্রদ্ধা যোগ বান, শ্রদ্ধা একটি নাম শব্দ, এরপরে এর সাথে বান প্রত্যয়টি যুক্ত হয়ে নতুন শব্দ পেলাম শ্রদ্ধাবান, তার জন্য এই বান হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তেমনি সংবাদ একটি নাম শব্দ, এর সাথে যুক্ত হলো
ইক, এই দুটো সম্মিলিত ভাবে আমরা পেলাম সাংবাদিক, একটি নতুন শব্দ। সুতরাং এই ইক হচ্ছে তদ্ধিত প্রত্যয়। মহৎ একটি নাম শব্দ, এর সাথে যুক্ত হলো ইমন প্রত্যয়, নতুন শব্দ পেলাম মহিমা, তার জন্য এই ইমন হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সুন্দর একটি নাম শব্দ, এর সাথে জ প্রত্যয় যোগ করে আমরা নতুন শব্দ পাই সৌন্দর্য, তার জন্য এই জকে আমরা বলছি তদ্ধিত প্রত্যয়। মনু একটি নাম শব্দ, এর সাথে অ প্রত্যয়টি যুক্ত হয়ে নতুন একটি আমরা শব্দ পাই মানব। যেহেতু নাম শব্দের সাথে অযুক্ত হয়ে মানব শব্দটি গঠন করেছে, তার জন্য এই অকে আমরা বলছি তদ্ধিত প্রত্যয়। এবার আমরা প্রত্যয় সম্বন্ধে আরো একটু বিস্তারিত শিখতে চেষ্টা করব। প্রত্যয় শিখতে গেলে নানান উপায়ে প্রত্যয় শেখা যায়। এক একজন শিক্ষার্থী এক এক ভাবে এই প্রত্যয় শিখতে চেষ্টা করে। তো বেশিরভাগ শিক্ষার্থীদের আমরা দেখেছি তারা প্রত্যয় মুখস্থ করে ফেলে, যেমন সংবাদ যোগ ইক সাংবাদিক, মহৎ যোগ ইমন মহিমা, সৌন্দর্য যোগ সৌন্দর্য, উপযোগ তো বব, এরকম পদ যোগ অক পাঠক, এরকম করে আমরা মুখস্থ করে ফেলি। এই মুখস্থ করলে হয় কি, আমরা যখন মুখস্থ করি তখন ঠিকই এই প্রত্যয়গুলো আমাদের কাছে সহজই মনে হয়, কিন্তু কয়েকদিন পর যখন আমাদের মুখস্থটা একটু তলে পড়ে যায়, তখন দেখা যায় পরীক্ষায় অবতীর্ণ হতে গেলে আমাদের সেই আগের প্রত্যয়গুলো সম্বন্ধে আমরা আমাদের কনফিডেন্ট হারিয়ে ফেলি, তখন একটু কনফিউজিং মনে হয় আসলে কি হওয়া উচিত বা কি হবে। তার জন্যই আমরা যদি একদম শুধুই মুখস্থ না করে একটু বুঝে শুনে প্রত্যয়টা পড়তে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আর ভবিষ্যতে এই প্রত্যয় নিয়ে কোনো সন্দেহের ভিতরে থাকবো না, সন্দিহান হব না, কারণ আমি তো বুঝতে পেরেছি। বুঝে তুমি যদি মুখস্থ করো, তোমাকে বুঝে মুখস্থ করতে হবে। যদি আগে বোঝো তারপর মুখস্থ করো, তাহলেই তোমার কাছে ব্যাপারটি সহজবোধ্য মনে হবে এবং পরবর্তীতে আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের প্রত্যয় শিখতে গেলে সবচেয়ে বেশি যে জায়গায় শিখতে হয় বা আটকে যেতে হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, বিশেষত সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। মানে সংস্কৃত ক্রিয়াগুলোর মূল যে ফর্মটা একটু ব্যতিক্রম হয় বা একটু কঠিন হয়, যেহেতু আমরা সংস্কৃত ভাষা নিয়ে কারো গবেষণা থাকার আমাদের এই বয়সে কথা না, তার জন্য ওই শব্দের মূল অংশটুকু বের করতে আমাদের কাছে কঠিন মনে হয়। তাই আমরা যদি যে সকল সংস্কৃত ক্রিয়াগুলো বা ক্রিয়া থেকে এই প্রত্যয়গুলো পরীক্ষাতে এসে থাকে, সেই শব্দগুলোর মূল যদি একটু আগে থেকে জেনে নেই বা চিনে নেই, তাহলে আর পরবর্তীতে আমাদের এই প্রত্যয় নিয়ে বা কৃত প্রত্যয় নিয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না। তার জন্য আমরা আজকে চেষ্টা করব তোমাদের সাথে সেই সংস্কৃত কৃত প্রত্যয়ের মূল অংশগুলোর পরিচয় করিয়ে দিতে, যাতে তোমরা শুধু মুখস্থের উপর নির্ভর না করে একটু বুঝে শুনে ব্যাপারগুলো আলোচনা করতে পারো। প্রথমেই দেখো অঙ্ক, মানে তুমি এই যে অঙ্ক যে সংস্কৃত ধাতুটি পেলে, এটা হলো অঙ্কন বা অঙ্কিত। এই যে শব্দগুলো বা আঁকা আঁকির সাথে সম্পৃক্ত, আঁকা আঁকি অঙ্কন অঙ্কিত, এরকম যত সংস্কৃত ক্রিয়া বাচক শব্দ তুমি পাবে, তার ক্রিয়ামূল বা ধাতু হিসেবে তুমি এই অঙ্ক শব্দটি লিখবে। এরপরে আসে কথ, মানে কথ্য, কথিত বা কথা বলা, এরকম শব্দগুলোর মূল হচ্ছে বা ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে এই কথ শব্দটি। তেমনি পেলাম কৃত, যেমন কর্তন, কর্তিত, কোনো কিছু কাটাকাটি, কেটে ফেলা, এই সকল শব্দের ক্রিয়ার মূল হচ্ছে এই যে কৃত। এবার বলবো ক্রি,
মানে কোনো কাজ করা, কোনো কর্তব্য সম্পাদন করা, কোনো কিছু করা, এই কাজ করা বিষয়ক সকল ক্রিয়ার মূল হচ্ছে এই যে ক্রি। এবার আমরা পেলাম আরেকটা ক্রি হচ্ছে, যেমন তুমি কোনো কিছু ক্রয় করেছ অথবা কিনেছ বা কৃত, এই শব্দগুলোর ক্রিয়ামূল হচ্ছে ক্রি। ক্রন্দ, তুমি কান্নাকাটি করছো, ক্রন্দন করছো, এই শব্দগুলোর ক্রিয়ামূল হচ্ছে এই ক্রন্দ। খাদ, মানে খাদ্য বা খাদক, খাওয়া, এরকম সকল ক্রিয়ার মূল হচ্ছে এই খাদ। গঠন করা, গঠিত, গঠিত হয়েছে, এই সকল ক্রিয়াগুলোর মূল হচ্ছে গট। ঘৃষ, যেমন ঘৃষ্ট, ঘর্ষণ, ঘষ, এরকম সংস্কৃত ক্রিয়াবাচক শব্দের ক্রিয়ামূল হচ্ছে এই ঘৃষ। দৃশ, দৃশ্য, দর্শন, দেখা, এই জাতীয় ক্রিয়ামূলের নাম হচ্ছে দৃশ। এবার আছে ধৃ, মানে ধারণ, ধৃত, ধরো, এই জাতীয় ক্রিয়ামূলের ধাতু হচ্ছে এই যে ধৃ। তোমাদের কাছে মনে হতে পারে এই সকল শব্দগুলো আমাদের শিখে কি লাভ? তোমরা কষ্ট করে আর কয়েকটা শব্দ আমি দেখাচ্ছি, এটা দেখো, এরপর আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো মুখস্থ একটু জানলে, চিনতে পারলেই তোমরা কত সহজেই প্রত্যেকগুলো নিজেই আয়ত্ত করে ফেলতে পারবে, তোমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটু ধৈর্য সহকারে দেখো, এরপরে আমি তোমাদের এগুলার ব্যবহার বা প্রয়োগ দেখাচ্ছি। পঠ, যেমন পাঠ করা, পঠন করা, পঠিত, পাঠ্য, এই সকল সংস্কৃত ক্রিয়াগুলোর মূল হচ্ছে এই পঠ। বন্ধ, মানে বন্ধন, বেঁধে ফেলা, বাধা, এই জাতীয় সংস্কৃত ক্রিয়ার মূল হচ্ছে বন্ধ। বোধ, মানে বোধ বা কোনো কিছু বোঝা, এই জাতীয় ক্রিয়ার মূল হচ্ছে বোধ। রক্ষ, রক্ষণ, রক্ষিত, রক্ষী, এই জাতীয় ক্রিয়ার মূল হচ্ছে এই রক্ষ। শ্রু, মানে শ্রবণ, শুনতে পাওয়া, শ্রুত হওয়া, এ জাতীয় ক্রিয়ার মূল হচ্ছে শ্রু। স্থান বা স্থানীয়, এ জাতীয় শব্দের বা ক্রিয়ার মূল হচ্ছে স্থা। হাসাহাসি, হাস, হাসান, এ জাতীয় শব্দের মূল হচ্ছে হস। মুচ, মুক্তি, মুক্ত, এর মূল হচ্ছে মুচ। সৃষ্টি করা, সৃজন করা, এর ক্রিয়ামূল বা ধাতু হচ্ছে সৃজ। কাউকে হত্যা করা, তাড়িয়ে দেয়া, বিতাড়িত করা, এটা হচ্ছে হন। কোনো কিছু বলা, কথা বলা, উক্তি করা, এর মূল হচ্ছে বচ। বপ, কোনো কিছু বপন করা, রোপণ করা, এর মূল হচ্ছে বপ। এবার আমরা মোটামুটি এই শব্দগুলো ধাতু বা ক্রিয়ামূল জেনে নিলাম। এবার চলো এগুলার, এই শব্দগুলো জানলে, চিনলে আমাদের কি সুবিধা আমরা পাবো, এটার প্রয়োগ দেখছি। এবার খেয়াল করো, কর্তন, তুমি মনে মনে চিন্তা করো, এরপর যে আমি বিশ্লেষণ করে দিয়েছি এটা দেয়া নেই। কর্তন, তুমি শব্দটি পরীক্ষায় পেলে, এবার তোমাকে বিশ্লেষণ করতে হবে। আমরা বলেছিলাম যে কোনো কিছু কেটে ফেলা, কর্তন করা, কর্তৃত্ব, এই জাতীয় ক্রিয়া এর মূল কি আমরা বলেছিলাম কিন্তু কৃত। তাহলে তুমি দেখতে পেলে যে এখানে কর্তনের ব্যাপার আছে, তার জন্য সহজেই বুঝে ফেললে যে এর ক্রিয়ামূল কি কৃত। এরপর বোঝা যাচ্ছে তাহলে কৃতের সাথে অন যোগ করেই কর্তন হবে। এবং তো তোমরা জানোই যে কোনো ধাতুবাচক ধাতু পেলে বা ক্রিয়া প্রকৃতি পেলে তার আগে অবশ্যই একটা প্রকৃতি চিহ্ন ব্যবহার করতে হবে। তোমরা এখানে এই কৃতের আগে প্রকৃতি চিহ্নটা ব্যবহার করবে। আবার দেখো কৃত, আমরা শিখেছিলাম যে কোনো কাজ করা, কৃত হওয়া, এগুলো বোঝালেই এর ক্রিয়ামূল কি হবে বা ধাতু কি হবে, ক্রি।
তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম ক্রি যোগ ত, কৃত, এবং এই ক্রিয়ার আগে অবশ্যই আমরা সেই রোট চিহ্নটি ব্যবহার করব। আবার তো কর্তৃ, এখানেও দেখো এই কাজ করার একটা ব্যাপার আছে, কর্তা কাজ করবে, তার মানে কাজের ব্যাপার। আমরা বলেছিলাম যে কোনো কাজ করার ব্যাপার থাকলেই তার ক্রিয়ামূল কি ক্রি, ক্রি যোগ ত্রি। কর্ম, এখানেও কাজ করার ব্যাপার আছে, আমরা জানি যে কাজ করার ব্যাপার থাকলেই এর ক্রিয়ামূল কি হয় ক্রি যোগ ম। এবার দেখো কর্তা, কর্তাও কাজ করে, তার জন্য ক্রি যোগ তা। দেখো কার্য, কোন কাজের ব্যাপার, তার জন্য ক্রি যোগ জ। কর্তব্য, মানে করণীয় একটা ব্যাপার আছে কাজের, তাহলে ক্রি যোগতব্য, মানে কাজ বা করণীয় কিছু থাকলেই তার ক্রিয়ামূল ক্রি, আমরা তো জানি করণীয়। ক্রি যোগ, আমরা জানি যে করণীয় মানে কাজের ব্যাপার, কোন একটা কাজ করতে হবে, তার জন্য এর ক্রিয়ামূল কি ক্রি। এরপর পেয়ে গেলাম অনিয়। কারক, কারকের সাথেও কাজ করার সম্পর্ক আছে, তার জন্য এর কারকের তাহলে ক্রিয়ামূল বা ধাতু আমরা পেলাম ক্রি যোগ অক। করণ, এটাও তোমার কাজ করার একটা ব্যাপার আছে, তোমার কর্তব্যের একটা ব্যাপার আছে, তাহলে এর সাথে আমরা পেয়ে গেলাম ক্রি যোগ অন। দেখো তাহলে একটি শব্দ যে কোনো কাজ করা বোঝালেই তার ক্রিয়ামূল হচ্ছে ক্রি, এটা জানার কারণে আমরা দেখো একই সাথে কৃত, কর্তৃ, কর্ম, কর্তা, কার্য, কর্তব্য, করণীয়, কারক, করণ, এই সবগুলো খুব সহজেই তাহলে বিশ্লেষণ করতে পারছি। তার জন্যই আমাদের মূলত এই ক্রিয়ামূলগুলো শিখতে হয় বা চিনতে হয়। এবার দেখো ক্রন্দন, ক্রন্দন হলে এর ক্রিয়ামূল আমরা কি শিখেছিলাম যে কান্নাকাটির ব্যাপারে সংস্কৃত ক্রন্দনে কি হবে ক্রন্দ। তাহলে প্রথমে লিখলাম আমরা ক্রন্দ, এর সাথে যোগ দিয়ে দিলাম অন। এরপরে আবার এবার দেখো কৃত, আমরা বলেছিলাম কোনো কেনাকাটা, কোনো কিছু কেনা হয়েছে এমন হতে গেলে এর ক্রিয়ামূল কি এই ক্রি, তাহলে ক্রি যুক্ত। আচ্ছা এখানে আমি একটি শব্দ লিখতে হয়তোবা মিস্টেক হয়ে গিয়েছে, ক্রেতা হওয়া উচিত ক্রেতা। তাহলে কেনাকাটা হলে এর মূল শব্দ কি আমরা জানি যে ক্রি, এর সাথে যোগতা ক্রেতা। তাহলে দেখো খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি। অঙ্কন, আমরা শিখেছিলাম যে আঁকা আঁকির ব্যাপার থাকলেই এর মূল শব্দ কি হবে অঙ্ক, সাথে যোগ অন। এভাবেই যদি মূল জিনিসগুলো জানি খুব সহজে আমরা বিশ্লেষণ করতে পারি। আবার দেখো উক্ত, মানে কোনো কথা বলা, কোনো কিছু বলা, এই জাতীয় শব্দের মূল আমরা কি শিখেছিলাম বচ, মানে বচন কথা, বচ যোগ ত হয়ে যাচ্ছে সহজেই। বক্তব্য, এখানেও কোনো কথা বলার ব্যাপার আছে, তার জন্য হয়ে গেল বচ যোগ তব্য। উক্তি, উক্তিও মানে সেই কোনো কথা বলার ব্যাপার, কেউ কোনো কথা বলেছিল, তার জন্য বচ যোগ তি। বক্তা, যে কোনো কথা বলবে, তাহলে বচ যোগ তা, কথা বলার ব্যাপার এখানেও। বাচ্চ, সেই কথা বলার ব্যাপার, তাহলে বচ যোগ জ। তাহলে দেখো এই শুধু কথা বলার ব্যাপারের এই জাতীয় শব্দের মূল যে বচ, এটা জানলে আমরা কতগুলো শব্দের সহজেই বিশ্লেষণ করে ফেলতে পারছি। এবার কোন কিছু শুনতে পাওয়া বা শোনা বা শ্রুত হওয়া, এরকম শব্দের মূল আমরা শিখেছিলাম শ্রু, তাহলে শ্রুত। তাহলে এটার বিশ্লেষণ করতে পেলাম খুব সহজেই শ্রু যুক্ত। শ্রবণ, শ্রবণের সাথে সে শুনতে পাওয়ার বিষয়টি জড়িত, তার জন্য এটাকে বিশ্লেষণ করলে হচ্ছে শ্রু যোগ অন। শ্রোতা, শ্রোতার সাথেও সেই শুনতে পাওয়ার ব্যাপারটা জড়িত, তার জন্য একে বিশ্লেষণ করলাম শ্রু যোগ তা। শ্রুতি, এখানেও ঠিক সেই শুনতে পাওয়ার ব্যাপার, সুতরাং শ্রু যোগ তি। শ্রাবক, এখানেও সেই যে লোক শুনবে বা শুনতে পাবে তাকে বুঝিয়েছে, সে শোনার ব্যাপার, তার জন্য শ্রু যোগ অক।
শ্রবণীয়, এখানেও সেই শুনতে পাওয়ার ব্যাপার এই শব্দের সাথে জড়িয়ে আছে। সুতরাং শ্রযোগ অনিয়, শ্রবণীয়। এভাবেই একটি শব্দ থেকে বা শব্দের মূল জানতে পারার কারণে আমরা খুব সহজেই অনেকগুলো শব্দের বিশ্লেষণ করতে পারছি। আমরা শিখেছিলাম কোন হত্যা করা, শেষ করে দেওয়া, বিতাড়িত করা, এর মূল হচ্ছে কি হন। তাহলে ঘাতক, ঘাতক মানে হত্যা করে বা শেষ করে দেয়। তাহলে এর মূল শব্দ কি পেলাম? হন যোগ অক। তুমি এটা যদি না বুঝতে পারতো এই ঘাতকে এর মূল যে হন, তোমাকে জানতে হবে হত্যা করা থেকে যে ঘাতক এসছে। তুমি এখন এই ঘাতক মানে হত্যা করে তুমি জানো, এবং যে হত্যা করে তার মূল তুমি জানো যে হন, তাহলে তুমি এই ঘাতক খুব সহজেই বিশ্লেষণ করে ফেললে যে হন যোগ অক। দেখো হত, হত মানে সেই ঠিক হত্যার সাথে জড়িত, তাহলে হন যোগ ত। হত্যা ঠিক ঠিক এই কাউকে মেরে ফেললে হত্যার সাথে জড়িত, তাহলে হন যোগ যা। বধ, বধের সাথে ঠিক সেই হত্যারই সম্পর্ক, তাহলে হন যোগ অল। এভাবে দেখো আমরা যদি ক্রিয়ামূলগুলো এভাবে শিখে ফেলতে পারি তাহলে খুব সহজেই আমরা কঠিন কঠিন শব্দ পরীক্ষাতে আসলেও আমরা এর উত্তর সহজেই দিতে পারবো। এভাবে আমি ইচ্ছা করলে সবগুলো শব্দই তোমাদের সাথে এভাবে উদাহরণ সহ আলোচনা করতে পারতাম, কিন্তু আমাদের ক্লাসের সময় তো আর অত নেই, যেহেতু 40 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আবার এই ব্যাপারটা অনেক কিছুটা কঠিন, তার জন্য অতগুলো আলোচনা আনলে ভালো লাগবে না। 40 মিনিটই তো আসলে বেশি হয়ে যাচ্ছে, আসলে 30 মিনিটই ক্লাস শেষ করে দিলে বেটার হতো, ব্যাপারগুলো একটু মাথায় তোমাদের রাখতে সুবিধা হতো। যাই হোক, আমরা 40 মিনিটের মধ্যে আশা করছি শেষ করে দিব। এবার চলো আমরা কৃত প্রত্যয় যেহেতু শিখতেছি, তোমাদের আবার একটু মনে করে দিই, প্রত্যেকটা এই ধাতু বা ক্রিয়া প্রকৃতির আগে কিন্তু তোমরা অবশ্যই ওই প্রকৃতি চিহ্নটা ব্যবহার করবে। এবার চলো আমরা প্রকৃতি প্রত্যয় শিখতে গিয়ে আমাদের কেন একটু কঠিন মনে হয় বা বুঝতে কেন অসুবিধা হয়, এটার কিছু কারণ আছে, সেই ব্যাপারে আমরা একটু জানতে চেষ্টা করি। বিভিন্ন বইতে আমরা দেখি যে এক এক প্রত্যয় সব বইতে একই রকম ভাবে দেয়া নেই। এটাও একটা কারণ, যে কারণে আমাদের মধ্যে একটু কনফিউজিং তৈরি করে বা আমাদের কাছে আরো একটু দুরূহ মনে হয়। এক বইতে দেখলাম এরকম, আরেক বইতে দেখলাম আরেক রকম। যেমন ধরো যেমন উক্ত, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বচ রোট যুক্ত এক বইতে তুমি পেলে। আবার দেখবে আরেক বইতে আছে রোট বচ যোগ কয়, ক সাথে ত সংযুক্ত আছে। এইভাবে তুমি কয়েকটা বই খুললে একই জিনিস দুরকম দেখতে পেলে, তখনই তোমাদের মনে কিন্তু আরো একটু কনফিউজিং তৈরি হয়ে যায়, কনফিউশন তৈরি হয়, তোমরা কনফিউজড হয়ে যাও। তাহলে আমি কিভাবে শিখবো কোনটা সত্য? তখনই আস্তে আস্তে আরো দেখা যায় তোমাদের মনে এই প্রত্যয় বিষয়ে আরো মানে কঠিন ভাবের সৃষ্টি হয় যে, এবং এই প্রত্যয় শিখার ব্যাপারে অনীহা সৃষ্টি হয়। এই ব্যাপারটাকে আমরা একটু বিশ্লেষণ করতে পারি যে কেন বিভিন্ন বইতে বদ যুক্ত হলো, আরেক বইতে কেন বদ যোগ কয়ত হলো। ব্যাপারটা কিন্তু একই, এই দুটো যে কোনো একটা লিখলেই হবে। যেমন সংস্কৃত কৃত প্রত্যয় কয়ত এবং তন এর অনুবন্ধনহীন রূপই হলো ত, অর্থাৎ সংস্কৃত প্রত্যয়ের কয়তয়, এটা একটা প্রত্যয়, কিন্তু এই কয়তয়টা যখন আমরা ধাতুর সঙ্গে যুক্ত করি তখনই সাধারণত এই কটা উঠে যায়, উঠে গিয়ে শুধু ত থেকে যায়, তার জন্য ওখানে ত হয়েছে। তার জন্য কয়তয় আর দরকার হয় না, যদিও কিছু কিছু বইতে দেয়া আছে। আমরা বর্তমানে আধুনিক বইগুলোতে ম্যাক্সিমামই এই ত পাবো, তখন আমাদের অতিরিক্ত কয়তয় দেওয়ার দরকার নেই, অনুবন্ধনহীন রূপটাই আধুনিক ব্যাকরণে প্রচলিত আছে, তার জন্য আমরা এটাই শিখবো।
যেমন আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন জ্ঞাত, তাহলে গা যোগ ত, কয়ত দেওয়ার দরকার নেই। যেমন মুক্ত, মুক্ত বানানটি খেয়াল করে ওখানে ওখানে কিন্তু কয়তই দেয়া আছে, কিন্তু আমরা বিশ্লেষণ করব মুচ যোগ শুধু ত, কয়তর দরকার নেই, কারণ আমরা আধুনিক ব্যাকরণ অনুযায়ী অনুবন্ধনহীন রূপটাই আমরা ব্যবহার করব, ক আর দরকার হবে না, কারণ যেহেতু নিয়মই আছে ধাতুর সাথে যখনই আমরা কোনো প্রত্যয় যোগ করি তখন সেই অনুবন্ধন বিহীন রূপটাই আসার কথা। গত গম যুক্ত, তেমনি হত হন যুক্ত, জাত জন যুক্ত, এভাবে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। এবার আমরা ইন প্রত্যয় থেকে কয়েকটা কৃত প্রত্যয়ের উদাহরণ দিই। ইন প্রত্যয় যুক্ত শব্দ, যেমন বিলাসী, বি যোগ লস যোগ ইন, তেমনি আমরা বলতে পারি স্থায়ী, স্থা যোগ ইন, জয়ী, জি যোগ ইন, বাদী, বধ যোগ ইন, খই, খি যোগ ইন, ভোগী, ভুজ যোগ ইন, মন্ত্রী, মন্ত্র যোগ ইন, শ্রমী, শ্রম যোগ ইন। এরকম আমরা অনেক ইন প্রত্যয় গঠিত সংশ্লিষ্ট কৃত প্রত্যয় পাবো। তেমনি এবার আমরা মান প্রত্যয় সাধিত কৃত শব্দ আমরা দেখি, কৃত প্রত্যয়, যেমন শুভমান, শুভ যোগ মান, বর্ধমান, বৃদ্ধ যোগ মান, দৃশ্যমান, দৃশ্য যোগ মান, দীপ্যমান, দীপ যোগ মান, চলমান, চল যোগ মান, মুহ্যমান, মুহ যোগ মান, ভ্রাম্যমান, ভ্রম যোগ মান। ইষ্ণু প্রত্যয় যোগের কয়েকটি উদাহরণ আমরা খেয়াল করি। চলিষ্ণু, চল যোগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু, খি যোগ ইষ্ণু, সহিষ্ণু, সহ যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু, বৃদ্ধ যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু, বৃদ্ধ যোগ ইষ্ণু। এবার আমরা অপ্রত্যয় সাধিত কয়েকটা শব্দের উদাহরণ খেয়াল করি, যেমন বাহক, বহ যোগ অক, অলক, অল যোগ অক, অংশক, অংশ যোগ অক, রঞ্জক, রঞ্জ যোগ অক, লেখক, লিখ যোগ অক, শাসক, শ্বাস যোগ অক, পাঠক, পঠ যোগ অক, নাশক, নশ যোগ অক। এবার আমরা অপ্রত্যয় সাধিত কয়েকটা শব্দের উদাহরণ খেয়াল করতে পারি, যেমন ভাগ, ভজ যোগ অ, নাশ, নশ যোগ অ, হাস, হর্ষ যোগ অ, পাঠ, পঠ যোগ অ, লোভ, লোভ যোগ অ, ঘাত, হন যোগ অ। এবং আমরা আরো অনেক উদাহরণ শিখে নেব বই থেকে। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা চাইলেও সবকিছু একই ক্লাসে শেষ করতে পারবো না, সামনের ক্লাসে আমরা চেষ্টা করব মোটামুটি সবগুলো শেষ করে দিতে। আজকের মতো তাহলে এখানেই থাক। তোমাদের সকলের প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিব।
আশা করব তোমরা যে যেখানে আছো, ভালো থাকবে, পরিবার পরিজন নিয়ে সাবধানে থাকবে, এবং অবশ্যই বিশাল বন্ধ, তার জন্য শুধু সম্পূর্ণ সময় বা সবসময় ঘুরে বেড়াবে না। তোমার যতটুকু পড়াশোনা দরকার অবশ্যই পড়াশোনাটা করবে, কারণ পরীক্ষা তোমাদের কিন্তু কলেজ খুলে গেলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা পড়াশোনার কিন্তু তখন আর প্রিপারেশন নেওয়ার অত সময় পাবে না, যেহেতু এখন অনেক বড় একটা সময় তোমাদের হাতে আছে। তোমরা চেষ্টা করো এখনই প্রিপারেশনটা নিতে। যাই হোক, সবাই ভালো থাকো, এই শুভকামনা রেখে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি।